কেমন আছো মা? কতদিন পর তোমার মুখটা দেখলাম, ভালো আছো তো? হ্যাঁ হ্যাঁ, ভালো আছি মা, ভালো আছি। ডাক্তারের চিকিৎসায় আমি একদম সুস্থ হয়ে গেছি। আর তাছাড়া তোকে সুস্থ দেখে আমার ভীষণ ভালো লাগছে। কি হলো, আমার মুখের দিকে তাকিয়ে কি দেখছিস? তুমি মিথ্যে বলছো মা, ডাক্তার তুমি দেখাওনি, কারণ অরণ্য তোমাকে টাকাটা দেয়নি। অরণ্য টাকা না দিলেও বৃক্ষ তো টাকাটা দিয়েছে। কি বললে মা? বৃক্ষ? আরে বাবা, বৃক্ষ টাকা দিয়েছে দেখলে তোমা? যাকে তুমি বেকার বলে উপেক্ষা করলে সেই তোমার চিকিৎসার জন্য টাকা দিল। লতা, লতা আমি বলছিলাম হ্যাঁ বলো। তোর শাঁখা সিঁদুর তবে কি সত্যি? বুঝে ফেলেছি মা, আমি অরণ্যকে ডিভোর্স দিয়ে চলে এসেছি। এবার তোমার সম্মতি নিয়ে আমি বৃক্ষকে বিয়ে করব। না না না, বৃক্ষর সাথে তোর কোনোদিন বিয়ে হতে পারে না। তুই অরণ্যের কাছে ফিরে যা মা। অরণ্য টাকা দেয়নি বলে তুই? তো টাকার জন্য নয় মা, তুমি জানো না অরণ্যর ভাইয়ের ফাঁসির প্রতিশোধ নিতে আমাকে বিয়ে করেছিল। ওর ব্যাগে আমি বোমা বন্দুক দেখেছি। ও সত্যি একটা ক্রিমিনাল। তবুও তুই অরণ্যের কাছে ফিরে যা মা। ওরে স্বামী খারাপ হলেও তাকে ভালো করে গড়ে তোলা স্ত্রীর কর্তব্য। তাছাড়া এরপরে ওকে কোনো চাকরিজীবী ছেলে তোকে বিয়ে করবে? প্রয়োজন নেই মামা চাকরিজীবী ছেলের। মাগো, মধ্যবিত্ত ঘরের ছেলে পকেটে টাকা না থাক, বুক ভরা ভালোবাসা থাকে। তাই তো বৃক্ষ তোমাকে চিকিৎসা করিয়ে সুস্থ করেছে। তবে এটা নিয়ে আর কোনো কথা নয়, বৃক্ষকে কিন্তু আমি বিয়ে করব ব্যাস। না না না, কি মহাবিপদের সামনে এসে আমি দাঁড়ালাম। বৃক্ষর সাথে ওর কোনোদিন বিয়ে হতে পারে না। আমি তো এখন ওকে বলতে পারছি না। ও তো জানে না বৃক্ষ। না 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 না, সে কথাটা এখন আমি বলতেও পারবো না। আমি এখন বলতেও পারবো না। কি হয়েছে কি? তখন তো কি সাত পাঁচ এত ভাবছো? ও মা ও মা ও মা ও মা, কতদিন পর আমি তোমার কাছে এলাম, আমাকে একটু আদর করবে না? এইখানে এসে একটু বসতো মা, এইখানে একটু বস। কতদিন তোকে আদর করিনি রে মা, কতদিন তোকে স্নেহের আঁচলে বুকে চেপে ধরিনি, কতদিন তোকে সেই ঘুম পাড়ানি গানটা গেয়ে ঘুম পাড়াইনি রে মা। মা ছোটবেলার মধ্যে আমাকে গান গেয়ে ঘুমটা পাড়িয়ে দাও না মা। ঘুমিয়ে পড়েছে লতা, ঘুমিয়ে পড়েছে। তবে কি এই মহাবিপদের হাত থেকে বাঁচাতে ওকে আমি না 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 না, যে হাত দিয়ে ওকে আমি আদর করেছি, ওকে আমি খাইয়েছি, সেই হাত দিয়ে না 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 না, আমার হাত দুটো কাঁপছে কেন? আমার বিবেক বলছে ওকে খুন না করলে যা হবে মহা সর্বনাশ। তাই তো ওকে আমি না না না, এই সুবর্ণ সুযোগ। হ্যালো তপা, চলে আয়। আজ এই ঘুমই হবে ওর শেষ ঘুম। আজ মা হয়ে দেখবো ওর মৃত্যু না হলে যে পৃথিবী হবে পাপে পূর্ণ, বাতাস হবে দূষিত, এই সমাজ আমাকে ঘৃণা ধুৎকার দেবে। আমি নিজেও তো মরতে পারতাম, কিন্তু আমি মরলে তো আর এই সমস্যার সমাধান হবে না। তাই আজ ওকে মরতেই হবে। কিন্তু আমি মা হয়তো ওর মৃত্যু নিজের চোখে দেখতে পারবো না। তাই তুই কোনো চিন্তা করিস না মা। তুই কোনো চিন্তা করিস না। তোর সঙ্গে না, তোর সঙ্গে তোর মাও এই পৃথিবী থেকে বিদায় নেবে। ম্যাডাম, আমি এসে গেছি, কি করতে হবে বলুন। কি করতে হবে বলুন? এই ছুরি দিয়ে কি ও সারা শরীরটাকে ফালা করে কেটে? না না, তোমার এত বড় সাহস, তুমি এই ছুরি দিয়ে আমার মেয়ের শরীরটাকে ফালা করে কেটে দেবে? ছুরি ফেলো অন্য কোনোভাবে। অন্যভাবে। ঠিক আছে, তাহলে সারা গায়ে কেরোসিন ঢেলে ওর গায়ে আগুন লাগিয়ে দেবো। ও পুড়তে ছটপট করবে। না, সেই মৃত্যু যে ভীষণ কষ্টের। আমি সেই মৃত্যু দেখতে পারবো না। ওকে আমি ছোট থেকে স্নেহ দিয়ে বড় করে তুলেছি। আমি মা হয়ে সেই মৃত্যু কেমন করে দেখবো? ম্যাডাম, আপনি যাকে মারতে চাইছেন তার কষ্ট সহ্য করতে পারবেন না। বেশ, তাহলে আপনি আমাকে বলে দিন
ওকে আমি কিভাবে খুন করব? হ্যাঁ হ্যাঁ, কিভাবে খুন করবে না কিভাবে? আচ্ছা আচ্ছা, ওকে যদি বিষ খাইয়ে, না 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 না, ও তো খেতে চাইবে না। তাহলে তাহলে কিভাবে খুন করবে বলো তো, কিভাবে? আমার মাথায় না, আমার মাথায় কিছু আসছে না, কিছু আসছে না। আচ্ছা আচ্ছা, কিভাবে ওকে খুন করলে ও কষ্ট পাবে না বলতে পারো? আপনি নিশ্চয়ই পাগল আছেন। ঠিক আছে, আপনি ভাবতে থাকুন, আমি চলে যাচ্ছি। না না না, তুমি যাবে না, তুমি যাবে না। ওকে আজ মরতেই হবে, জানো? ও না মরলে ও বৃক্ষকে বিয়ে করে ভয়ঙ্কর একটা ঘটনা ঘটিয়ে ফেলবে। তাই তাই আজ ওকে মরতেই হবে। তুমি ওকে মেরে ফেলো, আর আমি বাধা দেবো না, আর আমি তোমায় বাধা দেবো বেশ না। বেশ বেশ, তাহলে গলা টিপে মেরে পাখায় টাঙিয়ে দেবো। হ্যাঁ, হ্যাঁ, তাই করো, তাই করো, তাই করো। সবাই জানবে ও আত্মহত্যা করেছে। তুমি তাই করো, তুমি তাই করো। ঠিক আছে ম্যাডাম, আপনি সরে যান, আপনি সরে যান, এখান থেকে সরে যান। কে কে তুই? এখানে কেন এসেছিলি? কেন আমাকে মারতে এসেছিলি বল? আমি মারতে চাইনি, আমি আপনাকে মারতে চাইনি। আসলে আসলে আমাকে টাকার লোভ দেখিয়ে এখানে ডেকে এনেছিল ওই ওই ভদ্র মহিলা। মা, তুমি মহাপুরুষদের বাণীটাকেও তুমি মিথ্যে করে দিলে মা। যারা নাকি বলেছিল পৃথিবীতে একমাত্র নিরাপদ আশ্রয়স্থল মায়ের কোল, একমাত্র মাই তার সর্বস্ব দিয়ে সন্তানকে আগলে রাখে। স্বার্থের দুনিয়ায় মায়ের মতো নিঃস্বার্থ লোকে আর কেউ হয় না। এই পৃথিবীতে মাই একমাত্র ব্যক্তি যাকে আপনি চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারেন। সব সব তুমি মিথ্যে করে দিলে মা, সব মিথ্যে করে দিলে। কি বলছেন আপনি? এই ভদ্র মহিলা আপনার মা? ছি 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 ছি। আপনি কেমন মার নিজের মেয়েকে? না না, আমি মা নই, আমি মা নই, আমি আমি রাক্ষসী, আমি ডাইনি। তাই তো নিজের মেয়ে রক্ত পান করতে চেয়েছিলাম, নিজেই নিজের মেয়েকে খুন করতে চেয়েছিলাম। কেন মা, সেটা তো বলো। ছোটবেলা থেকে তোমার শিক্ষা আদর্শে আমি মানুষ হয়েছি। তোমার প্রতিটি আদেশ আমি অক্ষরে অক্ষরে পালন করেছি। শুধুমাত্র শুধুমাত্র তোমার ইচ্ছে পূরণ করার জন্য অরণ্যকে স্বামী বলে মেনে নিতে চেয়েছিলাম। তাও যদি তুমি আমায় মারতে চাইতে মা, তাহলে তো আমাকে বলতে পারতে। তার জন্য লোক ডাকতে হতো না মা। আমি আমি নিজেই তোমার পায়ে মাথা নত করে দিতাম। এসব আপনি কি বলছেন? এরপরেও মাকে শ্রদ্ধা ভক্তি দিয়ে পুজো করব, কারণ মা তার সন্তানকে যত কষ্টই দিক না কেন, একবার মায়ের কোলে মাথা রেখে দেখবেন
সব চিন্তা দূর হয়ে গেছে। গর্ভধারিণী মা যে সবার উপরে। আচ্ছা আচ্ছা, আমরা যদি মাটির প্রতিমার কাছে পোষ্য বলে দিতে পারি, তাহলে জীবিত মায়ের কাছে মায়ের মুখের হাসি ফোটাতে আমরা নিজেকে বলে দিতে পারবো না? পারবো পারবো। তার জন্য আপনাকে লাগবে না দাদা, আপনাকে লাগবে না, আপনি যান যান দাদা যান। ও মা, মা কাউকে লাগবে না মা, কোনো লোক লাগবে না, আমি তোমার সামনে আছি, আমি বুক পেতে দাঁড়িয়ে আছি মা, কিচ্ছু লাগবে না। তোমার হাত দুটো আছে না মা, ওই হাত দুটো দাও মা, এই হাত দুটো দিয়ে তুমি আমার গলা টেপো মা, আমার গলা টেপো, গলা টেপো। পারবো না লতা, আমি পারবো না, আমি পারবো না। হেরে গেলাম, আমি হেরে গেলাম রে লতা, হেরে গেলাম। আজ আজ তোর সামনে দাঁড়ানোর মতো আমার কোনো যোগ্যতাই রইল না, তোর সঙ্গে কথা বলার মতো আমার কোনো সাহসও রইল না লতা। আজ আজ তোর কাছেও আমি অপরাধী হয়ে গেলাম লতা, আমি অপরাধী হয়ে গেলাম, আমি অপরাধী হলাম। তুমি কোনো অপরাধ করতে পারো না মা, আমি জানি আমার মা কখনো কোনোদিন অপরাধ করতে পারে না, আমার মা খুব ভালো মা। কিন্তু কিন্তু তাও কেন আমার মা লোক ডাকিয়ে আমার খুন করতে চেয়েছিল? তাহলে তাহলে কি অরণ্য কথা সত্যি? বৃক্ষ কি সত্যি ক্রিমিনাল, যার জন্য ভয় পেয়ে আমার মা বৃক্ষর সঙ্গে আমার বিয়েটা কিছুতেই মেনে নিতে পারছে না? হাজারো হাজারো প্রশ্নের মাঝখানে আমি হারিয়ে যাচ্ছি। না না, আমাকে আমাকে বৃক্ষর কাছে যেতে হবে, সমস্ত সমস্ত রহস্য উন্মোচন করতে হবে। মা, মা গো মা, আমাকে এই গোলক ধাঁধার মধ্যে একা রেখে দিয়ে কেন তুমি চলে গেলে মা? তুমি পাশে না থাকলে আমার তো খুব একা লাগে মা, আমার খুব একা লাগে। আজ পড়ে আছি হিরে বাংলা, খুশি আছে শুধু কান্না। আজ পড়ে আছি হিরে বাংলা, খুশি আছে শুধু কান্না। ভেঙে যায় বারে বারে গেল মন যে দিয়ে গেল বেদনার আবন যারা তারাই আমার, দিয়ে গেল বেদনার বোঝাতে পারি না আমি দোষ দেব, দিয়ে গেল বেদনার। ये रात में जो मजा है मजा ये कुछ नया नया है, ये दिल तो आज क्या हुआ है, झूमता ही जा रहा है, झूम 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 बाबा, झूम 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 बाबा, झूम 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 बाबा। ओ, ये रात में जो मजा है मजा ये नया नया है। one more time, दिल को आज क्या हुआ है, ये झूमता ही जा रहा है, बाबा बाबा झूम 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 बाबा, बाबा बाबा झूम 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 बाबा। ओ, আনন্দ করো, আনন্দ করো। বৃক্ষবাবু আর লতা ম্যাডামের বিয়ের তারিখ ঘোষণা হবে, জমিয়ে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে। আনন্দ করো, আনন্দ করো। শুধু আনন্দই নয়, আজকের এই অনুষ্ঠানে আমি বিশিষ্ট অতিথিদের আমন্ত্রণ জানিয়েছি, আর বিশেষভাবে আমন্ত্রণ জানিয়েছি ওই জানোয়ার অরণ্যকে।
ও সেদিন আমাকে লতার পায়ে থেকে লস্যি মোছানো করেইছিল, তাই আজ ওকেও আমি বিয়েতে নেমন্তন্ন করেছিস, তাই তো? দেখ, আমি কিন্তু ভয় পাইনি, ঠিক সময় মতো চলে এসেছি। কিন্তু বৃক্ষ, আমি যেটা ভাবছি, তোর বিয়েটা শেষ পর্যন্ত ছাদনা তলা অব্দি এগোবে তো, নাকি তার আগেই? ও বাবা, শুভ দিনে নেমন্তন্ন খেতে এসে কি অমঙ্গল সূচক কথা বলছেন আপনি? এমন মানুষ আছে? কি দিনকাল এলো মাইরি। আসলে লতা ম্যাডাম ওকে ডিভোর্স দিয়েছে তো, তাই সব কথা আর বলছে। এখন তো বলছে বিয়ের পর দেখবে আর লুচির মতো ফুলবে। আপনি অযথা কেন অপমানিত হতে এলেন স্যার? অযথা? অযথা নয় ভাই, অযথা নয়। ওকে একটু স্মরণ করিয়ে দিতে এসছি, পরের বিছানায় আগুন লাগিয়ে নিজের বিছানায় কেউ শান্তিতে ঘুমোতে পারে না। কি বলতে চাইছিস তুই? বলতে চাইছি, আমার নামে মিথ্যে বদনাম দিয়ে আমার ব্যাগে বোমা বন্দুক এসব ঢুকিয়ে লতার মনটা তো তুই বেশি দিয়েছিস, আর আমার অ্যাকাউন্ট হ্যাকিং এর সব প্রমাণ আমি পেয়ে গেছি। এবার শুধু সময়ের অপেক্ষা। সময়ের অপেক্ষা মানে কি বলতে চাইছেন আপনি? সেটা মুখে বলবো না, জানতে পারবেন খুব শিগগির। তুই আবার কিচ্ছু করতে পারবি না, কিচ্ছু করতে পারবি না। কলেজ জীবন থেকে তোকে আমি হারিয়ে এসেছি, আজ পর্যন্ত আমি কিন্তু কোনোদিন হারিনি। একটু ভুল বললি। কলেজ জীবন থেকে তুই আর আমি দুজনেই লতাকে ভালোবাসতাম। প্রথম জীবনে লতা আমাকে প্রত্যাখ্যান করলেও বিয়েটা কিন্তু আমিই করেছিলাম। বিয়েটা তোর ক্ষমতায় হয়নি, আমি চেয়েছিলাম। তাই আমি ঘটক সেজে তোমাদের বিয়েটা দিয়েছিলাম। তার মানে তুই এতটা নীচ, লতার জীবনটা নিয়ে ছিনিমিনি খেলছিস? ও মাই গড, বৃক্ষদা এত বড় শয়তান! তার মানে অরণ্যবাবু ভালো মানুষ, আর আমি বৃক্ষতার সাথে হাত মিলিয়ে তাদের কথাই আবেগকে। তাহলে বোঝ আমি কত বড় শয়তান। তাই বলছি, বিষাক্ত কেউটের লেজে পা দিতে আসিস না, সবল খেয়ে কিন্তু মরবে। সবল মারার আগে এই মেরুদণ্ডটা ভেঙে যাবে তো। সোজা হয়ে দাঁড়াতে পারবি না, সময় এসে গেছে খুব শিগগির। নেহাত যদি তোর কপালের শিকেটা ছেড়ে, তাহলে এসে একদিন তোর বিয়েটা খেয়ে যাব। আর চলি। বৃক্ষ, আমি প্রফেসর অরণ্য চৌধুরী কথা বলি পয়েন্টে পয়েন্টে, তাতে তোদের মতো লোকের ব্যথা শুরু হয় জয়েন্টে জয়েন্টে। কথাটা মনে রাখিস। কি দিনকাল এলো মাইরি, পয়েন্টে পয়েন্টে আর জয়েন্টে জয়েন্টে। এই চলো চলো চলো, রাস্তা শুরু করো। অরণ্য সব কি বলে গেল? তবে কি অরণ্য আমার নামে থানায় এফআইআর করেছে? তবে কি লতার সাথে আমার বিয়েটা হবে না? আরে ধুত, আজকের এই শুভ দিনে আমি কি আজে বাজে চিন্তা করছি। আরে বাবা, লতা আমাকে নিজে ফোন করে জানিয়েছে ও আসছে। আরে সেই জন্যই তো লতার পছন্দের ফুল আলু দিয়ে আমি গোটা বাড়িটাকে সাজিয়েছি। কতদিন পর আমি লতাকে দেখব, কতদিন পর ওকে আপন করে কাছে পাবো, কতদিন পর ওর কণ্ঠে আমি শুনবো। আরে বাস, আরে কি সুন্দর করে সাজিয়েছো। হ্যাঁ, আরে সব তো আমার পছন্দের ফুল। আরে বাবা, এত আলো, এত সব আমার ভীষণ 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 ভালো লাগে। শুধু তোমার জন্য, শুধু তুমি আসবে বলে। ঠিক সেই জন্যই তো আমি অরণ্যকে ডিভোর্স দিয়ে একবারে তোমার কাছে চলে এসেছি। আর আমি তো তোমার আশার অপেক্ষায় পথ চেয়ে বসে আছি। দেখতেই পাচ্ছি। লতা, শুধুমাত্র তোমার ফোন পেয়ে তোমার পছন্দের ফুল আলো দিয়ে আমি গোটা বাড়িটাকে সাজিয়েছি। আর কেন জানো? কেন? আজ তোমার আমার বিয়ের দিন ঘোষণা করবো। তুই আবার যখন তখন। আরে এমনি আসতে চাইনি, আমার মনে হয় আপনার এখান থেকে পালিয়ে যাওয়াই উচিত। মানে? কারণ থানা থেকে পুলিশ এসে আপনার খোঁজ করছে, খবরটা দিয়ে গেলাম। আমি বেশ বুঝতে পারছি অরণ্য আমাকে ভালো রকম কেসে ফাঁসাতে চাইছে, কিন্তু এখন আমি কি করবো? এখন কি আমি লতার সামনে না, আমি এখান থেকে পালিয়ে যাব। লতা তুমি একটু অপেক্ষা করো, আমি যাবো আর আসবো। এই বিক্রয়, কি ব্যাপার, কোথায় না মানে একটা বিশেষ কাজে। মানে আমাকে এখানে ডেকে পাঠিয়ে তুমি বিশেষ কাজে চলে যাচ্ছ? বেশ, ঠিক আছে, তুমি তোমার বিশেষ কাজ ছাড়ো, আমিও আমার বিশেষ কাজে যাচ্ছি। তবে একটা কথা মনে রেখে, এরপর ফোন করলে আমি আসছি না। লতা আমার কথাটা শোনো লক্ষ্মীটি। আসলে আমার পিছনে পুলিশ। পুলিশ? কিন্তু কেন? আমি বেশ বুঝতে পারছি অরুণ আমাকে ভালো রকম কেসে ফাঁসাতে চাইছে, তাই আরে বাবা, তাদের
তোমার ভয় পাওয়ার কি আছে, যেখানে আমার মতন একজন অ্যাডভোকেট তোমার সামনে দাঁড়িয়ে আছে? আর তাছাড়া তুমি যখন কোনো দোষ করনি, তোমার তো ভয় পাওয়ার কোনো কারণ নেই। আর যদি তুমি ধরো দোষ করে থাকো, তাহলে তোমাকে বাঁচানোর দায়িত্ব সম্পূর্ণ আমার, কারণ আমি তোমাকে খুব 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 ভালোবাসি। সত্যি বলছো? হ্যাঁ, জীবনে চলার পথে একটা কথা আমি খুব ভালো করে বুঝতে পেরেছি, সতত আঁকড়ে পড়ে থাকলে শুধু দুঃখ কষ্টই পাওয়া যায়। তুমি মানুষ আঘাত পেয়ে পাল্টায় বৃক্ষ। এই অরণ্য তোমার কাছ থেকে আমাকে কেড়ে নিয়ে আমাকে যেভাবে কষ্ট দিচ্ছে, ওকে আমি কিছুতেই ছাড়বো না। তাই সত্যের পথ ছেড়ে দিয়ে এবার আমি অসত্যের লড়াই লড়বো। তাই বলছি এই কেসটা যখন আমি লড়বো, তখন তোমার ভয় পাওয়ার কোনো কারণ নেই। দেখো দেখো, ডাক্তারের কাছে যেমন রোগ গোপন করা উচিত নয়, উকিলের কাছে কিন্তু সত্য গোপন করা উচিত নয়। তাই বলছি সমস্ত সত্যি কথাগুলো তুমি যদি আমার কাছে খুলে বলো, তাহলে আমি ঠিকঠাক করে কেসটা সাজাতে পারবো। একদম চিন্তা করো না, এই কেসটা কিন্তু আমি জিতবই। তোমার এই পরিবর্তন দেখে আমি ভীষণ খুশি হয়েছি লতা, ভীষণ খুশি হয়েছি। আজ তোমাকে আমি সব বলবো, বল। শুধুমাত্র তোমাকে পাওয়ার জন্য। আমাকে পাওয়ার জন্য? শুধুমাত্র তোমাকে পাওয়ার জন্য হ্যাকিং করে অরণ্যর অ্যাকাউন্ট থেকে সব টাকা আমি ছেড়ে দিয়েছিলাম। ঠিক করেছো। আরে বাবা, যে দেশে শিক্ষিত হয়ে চাকরি পাওয়া যায় না, সেখানে তো অসৎ পথই ধরতে হবে। ওই জন্যই তো আমি পর্ন ব্যবসাও শুরু করে দিয়েছি। ওই ছবি আমি বিদেশের বাজারে বিক্রি করি। তোমার মাথায় এত বুদ্ধি! আরে বাবা, তুমি এরকম একটা কিছু করতে পারলে না? তুমি তো অনেকদিন আগে আমি অরণ্যকে ডিভোর্স দিয়ে একবারে ছুটে তোমার কাছে চলে আসতাম। চেষ্টা করেছিলাম তো, কিন্তু চেষ্টা করে যখন কিছুই করতে পারছিলাম না, তখন তো আমি তো কলেজে গিয়ে অরণ্যর ব্যাগে বোমা বন্দুক দিয়ে দিয়েছিলাম। সাথে তুমি ডিভোর্স দিয়ে আমার কাছে চলে আসতে পারো। তুই এত বড় শয়তান! লতা, তোকে আমি অগাধ বিশ্বাস করেছিলাম, কিন্তু আমাকে সামনে রেখে আমার পিছনে চালিয়ে গিয়েছিস অবৈধ ব্যবসা। আমাকে বিশ্বাস করো তো? করেছিলাম তো তোকে বিশ্বাস, তার বিনিময়ে আমার হাতে ধরিয়ে দিয়েছিলি মিথ্যে চিঠি। বোমার বন্দুক আমার আর অরণ্যের মাঝখানে রেখে দিয়ে তৈরি করতে চেয়েছিলি বিভেদের প্রাচীর। লতা নয়, তোর মতো অনেক ক্রিমিনালকে আমি ফাঁসিতে ঝুলিয়েছি। এবার তুইও প্রস্তুত হ। আমি? হ্যাঁ, তুই আমার কাছ থেকে একটা বছর কেড়েছিস না, তোর থেকে আমি সারাটা জীবন কেড়ে নেব। লতা, আমার কথা শোনো লতা। আমার অন্ধবিশ্বাসের সুযোগ নেই, যেমন করে আমাকে ঠকিয়েছিস ঠিক তেমনি করে তোর অন্ধবিশ্বাসের সুযোগ নেই। তোর সমস্ত কুকর্ম প্রমাণ স্বরূপ নিয়ে যাচ্ছে। লতা, বনের লতা নয়, অ্যাডভোকেট মাথা লতা। লতা, শোনো লতা। আমার পিছনে পুলিশ, আমি পালিয়ে যাবো। আমি আর এখানে থাকবো না। কিন্তু আমি কোন দিকে পালাবো? আমি বরং ভীষণ দরজা দিয়ে পালাই। লতা, তবে কি সত্যি তুমি আমাকে ভুল বুঝবে? একবারও যাচাই করে দেখবে না বৃক্ষ কেমন মানুষ? তবে হ্যাঁ লতা, একদিন তোমাকে স্বীকার করতেই হবে, আমার থেকে ভালো কেউ কোনোদিন তোমাকে বাঁচতে পারেনি আর পারবেও না। তাই তো তোমাকে মনের পাখি করে হৃদয় খাঁচায় বন্দি করে রাখতে চেয়েছিলাম, কিন্তু তুমি চলে গেলে। তারে ধরতে পারলে মনোবেড়ি দিদা পাখির পা কেমনে আসে যা।
তারে ধরতে পারলে মনু বেড়ি, ধরতে পারলে মনু বেড়ি দিতাম পাখির পা কেমনে আসে যা খাঁচার ভিতর বছি পাখি কেমনে আসে যা কপালের ফে নহিলে গিয়া পাখিটিরে মন ব্যবহার কপালের ফে নহিলে গিয়া পাখিটিরে মন ব্যবহার খাঁচা ভেঙে পাখি আমার খাঁচা ভেঙে পাখি আমার কোন বনে পালা কেমনে আসে যা খাঁচার ভিতর বছি পাখি কেমনে আসে যা আরে ধরতে পারলে মনো বেড়ি, ধরতে পারলে মনো বেড়ি দিতাম পাখির পা কেমনে আসি খাঁচার ভিতর এত কষ্ট, তোমাকে এত অপমান করার পরেও আমাকে নিয়ে তুমি স্বপ্ন দেখছো অরণ্য। ওই স্বপ্নগুলো যে আমাকে পথ চলতে সাহস যোগায় লতা, দেখায় আমার জীবনের কল্পনার গল্প। জীবনের গল্প অনেকদিন আগে শেষ হয়ে গেছে, আর তো কখনো সাজাতে পারবো না আগের মতো করে। কিন্তু আমি যে আমার আর তোমার দাম্পত্য জীবনের গল্প কবেই লিখে রেখেছি কল্পনার কালি দিয়ে। ভুল করছো অরণ্য। জীবন নিয়ে গল্প লেখা খুব সহজ, কিন্তু গল্পের মতন করে জীবন সাজানো খুব কঠিন। এ তোমার নিছক মনের দুর্বলতা। দুর্বল আমি নই, আমি শুধু ক্লান্ত হয়ে পড়েছি সবার মিথ্যে ভালোবাসার অভিনয় দেখতে দেখতে। তার মানে আজও তুমি আমাকে বিশ্বাস করনি? বিশ্বাস, এই বিশ্বাস শব্দটা 3 অক্ষরে হলে তার ওজন যে অনেক বেশি। সবাই তো সে ভার সামলাতে পারে না, তাই তো তোমার কথা বিশ্বাস না করে আমি ওই শয়তানটাকে বিশ্বাস করেছিলাম। আজ ওর সমস্ত কুকর্ম আমার কাছে ধরা পড়ে গেছে, জানো অরণ্য, জানো আমি পুলিশ দিয়ে ওকে অ্যারেস্টও করিয়ে দিয়েছি। তাহলে আজ যখন ওকে চিনতেই পেরেছো লতা, তখন আমার কাছে ফিরে এসো লতা। সেই যোগ্যতা যে আমি অনেক দিন আগেই হারিয়ে ফেলেছি অরণ্য। না লতা না, কিচ্ছু হারায়নি। বিবাহ বিচ্ছেদ এই দুটো শব্দ তুচ্ছ হয়ে যায় যদি উভয়ের মনের মিল থাকে। তুমি তোমাকে ভালোবেসে আমি সারাটা জীবন শুধু কষ্টই পেয়ে গেছি লতা, তাই আজ আর আমায় ফিরে দিও না লতা, আমার কাছে ফিরে এসো। যাব, তবে যাবার আগে বৃক্ষর বেইমানের জবাবটা আমাকে দিয়ে দিতে হবে। তাই তো ডাক্তারবাবুর কথা মতো কদিন আগে চেতনার গলার অপারেশনটা আমি করিয়ে নিয়ে এসেছি। সেই খবরটা নিতেই চেতনাদের বাড়ি যাচ্ছিলাম, কিন্তু সেখানে যাওয়ার পথেই দেখলাম আর যাবার প্রয়োজন নেই, আমি তোমার সহযোগিতায় চেতনাকে সুস্থ করে তোমার কাছেই যাচ্ছিলাম। চেতনা আবার আগের মতোই কথা বলতে পারছে। চেতনা, চেতনা এসো, চেতনা এসো, বলো বলো চেতনা বলো, সেদিন বাস্তবের সঙ্গে আর কে ছিল বলো। চুপ করে থেকো না চেতনা, বলো। ওই তো চেতনা বাকশক্তি ফিরে পেয়েছে। এতদিন ধরে যে সন্দেহটা আমাকে পাগল করে তুলেছিল, সেই সন্দেহ থেকে আজ আমি মুক্তি পাবো। চেতনার মুখ থেকে সমস্ত কথা শুনবো আমি আড়াল থেকে। ওই দিন মেকআপ রুমে যাওয়ার সময় দেখি। এই ব্যস্ত, কি এমন ঘটনা হলো? কি এমন ঘটনা হলো? কলেজের ছাদ থেকে ঝাঁপ দিয়ে তুই সুইসাইড করতে যাচ্ছিলিস? লজ্জায়। লজ্জায়? এই তোর বা কিসের লজ্জা? এই দেখো মোবাইলে ফেসবুকে কি পোস্ট করেছে। আমার মা অন্য একটি লোককে নিয়ে এই বয়সে পরকীয়া লিপ্ত হয়েছে। কেমন করে বন্ধুদের কাছে মুখ দেখাবো বলতে পারো? আমি দেখি তো, দেখি দেখি দেখি। ও
জানোয়ারটার কেউ নয়, আমার বাবা। আচ্ছা আচ্ছা তুমিই বলো এখন আমি কি করব? অরণ্যদা বিদেশে গেছে, ওরেও পাচ্ছি না, তাই আমি এই তুই কেন বলছিস? তুই একদম মরবি না। আচ্ছা তুই জানিস ওরা কোথায়? নির্লজ্জের মতো লোকটা মুখে চাদর ঢেকে মা কাপড়ে ঘোমটা দিয়ে মুখ লুকিয়ে ভিড়ের মধ্যে উকি মারছিল। আমি চিনতে পারবো? ভাবতে পারি। চল তো দেখি যদি ওদের খুঁজে পাওয়া যায়। তুই এত বড় শয়তানি, এই বয়সে অবৈধ কর্মে লিপ্ত হয়ে ছেলের কলেজের অনুষ্ঠান দেখতে এসেছিস? আরে তোর জন্য তো লজ্জায় সুইসাইড করতে যাচ্ছিল। বিশ্বাস করো, ওই সম্পর্কে লিপ্ত হয়েছে ঠিকই, অনুষ্ঠান দেখতে আসেনি, পাশের রাস্তা দিয়ে যাচ্ছিলাম, অনুষ্ঠানে মাইকের ঘোষণায় শুনতে পাই মাধবীলতার কথা, তাই ওই মানুষটা মাধবীলতাকে দেখার জন্য আমাকে জোর করে। ভাবতে পারিনি বাস্তব আমাকে চিনতে পারবে। তুই এই বয়সে এই কাজ করলি? আরে ভাবলি না ছেলেটার কথা? আরে তোর জন্য তো কলেজ ছাড়বে, না হয় সুইসাইড করবে, না হয় আমার মতো জানোয়ার তৈরি হবে। আজ সোশ্যাল মিডিয়ায় খবর বেরিয়েছে, কাল মিডিয়া প্রচার করবে, তখন এদের মতো ছেলেরা কেমন করে বাঁচবে ভেবে দেখেছে। এই তোকে তো আর বাঁচিয়ে রাখা যাবে না। বাস্তব তুই মারবি না আমি মেরে ফেলবো? না না আমি পারবো না, তুমি ওকে মেরে ফেলো বৃক্ষদা। এই আঁচলটা দিয়ে সন্তানকে স্নেহ আদর করতে চাই, এই আঁচলটা দিয়ে তোকে আমি বাস্তব ওই পাথরটা দিয়ে এর মুখটাকে থেতলে দে, যাতে কেউ চিনতে না পারে। আমায় ছেড়ে দাও। আয় ছেড়ে দাও। এই তোকে ধরলাম কখন যে ছেড়ে দেবো? এই তো ধরেছি। বাবা কি সুন্দর সেজে এসেছিস কলেজের অনুষ্ঠানে। আমাকে ছেড়ে দাও। হাতে বিরিয়ানির প্যাকেট তুলে না খেয়েই ফেলে দেবো। আমার কোনো ক্ষতি করো না। আরে কিচ্ছু ক্ষতি হবে না, তো কিচ্ছু ক্ষতি হবে না। দেখ তোর লিভারটা পচে যাবে না, লাংসটা নষ্ট হয়ে যাবে না, কিডনিটাও একদম গলে যাবে না। এভাবে একদম ভয় পাস না, দেখ একদম ভয় পাবি না। আমি তো তোকে তেমন কিছু করবো না, কিচ্ছু করবো না। আমি শুধু তোকে সবাইকে বলে দেবে। বল 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 বল, চিৎকার করে বল বল বল, কি বলবি বল 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 বল। তুই যাতে সারা জীবনের জন্য কোনো কথা বলতে না পারিস সে ব্যবস্থাটা আমি এক্ষুনি করে দেব। এ তো লতার গলা, তার মানে লতা এদিকেই আসছে। আরে লতা এসে সবকিছু দেখে ফেললে তাহলে তো আমাকে ঘৃণা করবে, কিন্তু আমি তো লতাকে ভালোবাসি। শয়তান আমি শিওর, বাট আমার ভালোবাসা সেটা তো পিওর। তুমি কিছু চিন্তা করো না দাদা, সব দোষ আমার ঘাড়ে চাপিয়ে দিও। আমি তো মরতামই, না হয় মাকে মেরেই। তুই কেন বলবি?
এখানে একদম দাঁড়াবি না, পালিয়ে যা এখানে, পালিয়ে যা, আরে পালিয়ে যা এখান থেকে, পালিয়ে যা, পালিয়ে যা, পালিয়ে যা। এদিকে আয়। এদিকে আয় না বাবা। তুই আসবি না আমি যাব? এদিকে আয়। এই চেতন, আজ এখানে যা ঘটলো, বাইরে গিয়ে তুই কিন্তু কাউকে কোনো কথা বলবি না, তাহলে তোকে কলেজ ছাড়তে হবে। তোর পরিবারের সবাইকে পুড়িয়ে মারবো আমি। তুই তো জানিস আমি হোস্টেলের দাদা, হাতে মাস্টার ডিগ্রি কিন্তু চাকরি নেই। তাই তো আমি হোস্টেলে চালাই র্যাগিং এর 3rd ডিগ্রি। আর তুই যাতে সারা জীবনের মতো কোনো কথা বলতে না পারিস, সেই ব্যবস্থাটা বের করে এই মুহূর্তে। এরপর আর আমার কিচ্ছু মনে নেই। আর তারপরই আমি ওখানে পৌঁছে যাই, আর বৃক্ষ বলে বাস্তব ঘটনাটা ঘটিয়েছে। চেতনার বিবস্ত্র রূপ দেখে আমি ওকে তুলে নিয়ে চলে যাই হাসপাতালে। ওই দিন বৃক্ষদার ভয়ে আমি কোনো কথা বলতে পারিনি। ছি 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 ছি, আমার ভাবতেও ঘেন্না হচ্ছে। আমার মায়ের জন্য শুধু আমার ভাই বাস্তবের ফাঁসি হলো তাই নয়, আমার বাবাকেও মরতে হলো। আজ বাস্তব যা করেছে, আমি বিদেশে না গিয়ে এখানে থাকলে আমি হয়তো তাই করতাম। কিন্তু আমার বোন চেতনা, সে তো কোনো অন্যায় করেনি। ওই শয়তান বৃক্ষ কেন আমার বোনটার এত বড় সর্বনাশ করলো? এর জন্য বৃক্ষ চরম শাস্তি পাবে। কিন্তু বাস্তব বাস্তব বুদ্ধিমান উচ্চশিক্ষিত ছাত্র যুবক শুধুমাত্র আমার সওয়ালে এইভাবে হারিয়ে গেল। আমি কিছুতেই মন থেকে মেনে নিতে পারছি না। কিন্তু বৃক্ষ এত বড় শয়তান শুধুমাত্র আমার জীবন নিয়ে ছিনিমিনি খেলেনি, চেতনার মতো মেয়ের সর্বনাশ করেছে, কত ছাত্রের ভবিষ্যৎ নষ্ট করে দিয়েছে। ওকে আমি ছাড়বো না, ওকে শাস্তি দেবো আমি কোর্টে। আমি কি শুনলাম? তাহলে আমার সন্দেহটা আজকে সত্যি হয়ে গেল। সেদিন আমার ইচ্ছার বিরুদ্ধে আমি লতাকে কলেজ অনুষ্ঠানে দেখতে গিয়েছিলাম, কারণ একদিন পথ দুর্ঘটনায় আমাকে রক্ত দিয়ে প্রাণ বাঁচিয়েছিল। ওই দিন দেখেছিলাম ওর গলায় একটা লকেট, ওই লকেটে আমার জড়িয়ে আছে পুরনো স্মৃতি। তাই তো আমি জানতে চেয়েছিলাম যে লতা কে। হ্যাঁ, তাই তোকে দেখতে গেছিলাম কলেজ অনুষ্ঠানে। কিন্তু ওই দিন ওই দুশ্চরিতার মহিলার কবলে পড়ে আমাকে এরকম পরিস্থিতির মুখোমুখি হতে হলো। এদিনে লতাকে দেখতে গিয়ে আমার একটুখানি ভুলের দোষে ওই মহিলা হাতছাড়া হয়ে যাওয়ায় বাস্তব আর বৃক্ষকে নিয়ে খুন করে ফেলে। আর সমস্ত ঘটনা আমার কাছে সত্যি হয়ে গেল। অথচ ওই ঘটনার জন্যই দায়ী হয়ে রয়েছি শুধু আমি। আজ বৃক্ষ অ্যারেস্ট হয়েছে, আজ কোর্টে বৃক্ষর বিচার হবে, আজ কোর্টে লতা বৃক্ষর জন্য সওয়াল করবে। না 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 না, সেই দৃশ্য আমি দেখতে পারবো না। তার আগে নদীতে ঝাঁপ দিয়ে আমি জীবন যন্ত্রণা থেকে মুক্তি নিয়ে এগোচ্ছ মায়া, তুমি নদীতে ঝাঁপ দিয়ে মরবে কেন বলো? পাপ করেছি আমি, আমাকে তুমি মরতে দাও। তুমি মরতে যাবে কেন? তোমার তো লজ্জা বলে কিছু নেই। তা যদি থাকতো তাহলে বৃদ্ধ বয়সে অবৈধ সম্পর্কে লিপ্ত হওয়ার আগে গলায় দড়ি দিতে। মায়া, তোমায় কেমন করে বোঝাবো যে সারা জীবন ন্যায় নীতি আদর্শ নিয়ে বেঁচে থাকার পরেও। চুপ করো। সারা জীবন তোমার মুখে ন্যায় নীতি আদর্শের কথা না আমি অনেক শুনেছি, আর আমার শুনতে ভালো লাগে না। যদি সত্যি তোমার মধ্যে এতটুকু আদর্শ সততা থাকতো না, তাহলে পারতে ওই 3 বছরের শিশুকে ফেলে এইরকম একটা নোংরা কাজ করতে। আসলে আমি দেখেছি যারা সমাজে নোংরা কাজ করে বেড়ায় তারাই তোমার মতো মুখে আদর্শের কথা বলে বেড়ায়। মায়া, তোমার কথা আমি মানছি মায়া, মানছি। কিন্তু তুমি বিশ্বাস করো, তোমাকে ডিভোর্স দেওয়ার পর থেকে আমি অন্য কোনো মহিলার দিকে আজও পর্যন্ত প্রতিষ্ঠা দেইনি। কেন জানি না ওই দিন ওই দুশ্চরিতা মহিলার কবলে পড়ে আমি নিজেকে যেন 2 বছর হারিয়ে ফেলেছিলাম।
ঠিক সেই সময় কে যেন সোশ্যাল মিডিয়ায় শত্রুতা করে আমাদের গোপন ছবি ছড়িয়ে দিয়েছে। আজ তোমার জন্য বৃক্ষ খুন করলো, সহজ সরল বাস্তবের ফাঁসি হয়ে গেল। আজ হয়তো কোটে বৃক্ষরও ফাঁসির অর্ডার। না না মায়া না, আমি তো হতে দেবো না। আমি আমি লতার কাছে যাবো। হ্যাঁ, আমি লতার কাছে যাব। একমাত্র লতাই পারে আমাদের বৃক্ষকে বাঁচাতে। কিন্তু কেমন করে লতার সামনে দেবে তোমার পরিচয়? ওই তো লতা কোর্টে যাওয়ার জন্য এইদিকেই আসছে। এ কি মা, তুমি এখানে? বাড়ি থেকে বেরিয়ে বসে আমি তোমাকে দেখতে পেলাম না। আজ যে তোমার আশীর্বাদে বড় প্রয়োজন মা, কারণ আজ আমি জীবনের সবচাইতে বড় লড়াইটা লড়তে যাচ্ছি। তুমি আমাকে আশীর্বাদ করো মা, আমি যেন এই কেসে জিততে পারি। লতা, বৃক্ষকে তুই বাঁচিয়ে দে মা। এ তুমি কি বলছো মা? তুমি কি জানো না ও কত বড় শয়তান? অবৈধ ব্যবসা থেকে শুরু করে চেতনার মতো মেয়েকে ধর্ষণ করে ওর ভবিষ্যৎ নষ্ট করে দিয়েছে। এমনকি ওর জন্য আমার মতো আদর্শবাদী উকিলের সওয়ালে বাস্তবের ফাঁসি হয়েছে। এরপরও তুমি শয়তানটাকে বাঁচাতে চাইছো কেন? না মানে ও তো টাকা দিয়ে আমাকে বাঁচিয়েছে। সেই টাকা অরণ্যের মতো কত অসহায় মানুষের কষ্টের সঞ্চিত টাকা, সেই টাকাটা শয়তানটা হ্যাকিং করে তুলে নিচ্ছে না মানা। ও যা জঘন্য কাজ করেছে চরম শাস্তি হওয়াই উচিত। কিন্তু ওর জঘন্য হওয়ার পিছনে যদি ওর বাবা মা দায়ী হয়? শুনেছি ওই ক্রিমিনালটার বিরুদ্ধে লড়াই করবে বলেই ওর সম্পর্কে খোঁজ খবর নিয়ে জেনেছি ওর যখন 3 বছর বয়স ওকে ফেলে রেখে ওর বাবা মা ডিভোর্স দিয়ে পালিয়ে যায়। ওর প্রতি কোনো দায়িত্ব কর্তব্য কিচ্ছু পালন করেনি। ওর শৈশব কেটে যায় গ্রামের এক বৃদ্ধা মহিলার কাছে। বাবা মার ভালোবাসা কি জিনিস কখনো কোনোদিন টের পায়নি। বৃক্ষর জন্য আজ আমার খুব কষ্ট হচ্ছে, কারণ একসময় আমি ওকে ভালোবেসেছিলাম। তবে বৃক্ষর জায়গায় যদি আমি হতাম তাহলে ওই বাবা মাকে আইনের লোক হয়ে আইনিভাবে শাস্তি দিতে না পারলেও প্রকাশ্য দিবালোকে ছুরি দিয়ে ওদের খুন করে আমার হাত লাগাতাম, নয়তো বন্দুক দিয়ে ওদের গুলি করে মারতাম। আপনি এখানে আসার পর থেকেই ভাবছি কোথায় যেন আপনাকে আমি দেখেছি। হ্যাঁ, তোমার মনে পড়ে একদিন ওই পথ দুর্ঘটনায়? হ্যাঁ, মনে পড়েছে। ওই অ্যাক্সিডেন্টে আপনার প্রচুর রক্তপাত হয়েছিল, তাই হাসপাতালে ভর্তি করে আপনাকে রক্ত দিয়ে আপনার প্রাণ বাঁচিয়েছিলাম। কেন জানি না সেদিন আমার মনে হয়েছিল আমার বাবাও যদি বেঁচে থাকতো। লতা, না না মানা, বাবা নেই বলে আমার আজ কষ্ট হচ্ছে না, কারণ আমার বাবাও যদি বৃক্ষর বাবার মতো হতো তাহলে তো পরিচয় দেওয়ার লজ্জায় কবে বিষ খেতে হতো বলো। কারণ আমি তো বৃক্ষর মতো শয়তান হতে পারতাম না, হয়তো নিজের জীবনটাকেই শেষ করে দিতাম। এরপর লতাকে আমি কেমন করে বলবো, লতা রে আমি তোর বাবা? এই কথাটা শোনার পর লতা যে কি কাণ্ড করবে সেটা তো বুঝতেই পারছি। এরপর আমি লতাকে কেমন করে বলবো যে লতা তোর বাবা মরেনি, তোর বাবা বেঁচে আছে। এই কথা শোনার পর লতা হয়তো বৃক্ষর মতো আমার চোখের সামনে, না সে দৃশ্য আমি দেখতে পারবো না। মা কি এত ভাবছো মা? আরে বাবা, সবাই তোমার মতো মমতাময়ী নয় গো। তবে তুমি দেখে নিও, আজ আমি বৃক্ষকে এমন শাস্তি দেব, শুধু দূর থেকে বৃক্ষর মা কেন, সারা দুনিয়ার মা ডিভোর্স দেওয়ার আগে একবার অন্তত সন্তানের কথা ভাববে। তাই যেন হয় লতা, তাই যেন হয়। তাহলে হয়তো একটা সুস্থ সমাজ গড়ে উঠবে। কোনো অশুভ শক্তি এই সমাজের কোনো ক্ষতি করতে পারবে না। হাহাকার করে কাঁদতে হবে না কোনো মাকে। আপনি কিছু বলবেন? না মানে কোন লজ্জায় বলবে? ওনার জন্যই তো সব শেষ হয়ে গেল। উনিই তো হচ্ছে বৃক্ষের বাবা। ইনি তাহলে সেই মহাপুরুষ যিনি নিজের সুখের জন্য ডিভোর্স দিয়ে বৃদ্ধ বয়সে আরেকজনের সঙ্গে। আপনি যদি আমার বাবা হতেন না তাহলে গায়ের চামড়া খুলে গায়ের লবণ ছিটিয়ে দিতাম। আমি প্লিজ চলে যান আমার সামনে থেকে। আপনার সঙ্গে কথা বলা তো দূরের কথা, আপনার সামনে দাঁড়াতে আমার ঘেন্না হচ্ছে। চলে যান। বেশ, আমি চলেই যাচ্ছি। এবার বুঝতে পেরেছো তো লতা, কেন বৃক্ষ শয়তান তৈরি হয়েছে? তোমার কাছে শুধু অনুরোধ, ওকে ফাঁসি দিও না। তাই এত বড় জঘন্য কাজ করার পরেও? আমি জানি তোমার উপর অনেক অবিচার করেছে, কিন্তু এটা তো সত্যি।
ও তোমাকে প্রকৃত ভালোবেসেছে শুধু তোমাকে পাওয়ার জন্য। চুপ করুন। রাস্তায় দাঁড়িয়ে মেয়েদের টন করা ছেলেটাও ভদ্র মেয়ের আশায় থাকে, একটার পর একটা মেয়েকে ধর্ষণ করা ছেলেটাও সত্যি আদর্শবাদী মেয়েকে বিয়ে করার স্বপ্ন দেখে, তাই বলে তাদেরকেও গ্রহণ করে না, বরং তাদের উপযুক্ত শাস্তি প্রদান করা উচিত। আমি জানি আমার কথা তোমার বিশ্বাস হবে না, তাই বর্ষের প্রাণ প্রদীপ নিভে যাওয়ার আগে তোমাকে নিয়ে লেখা তার এই ডায়েরিটা আমি তোমার হাতে তুলে দিতে চাই। সত্যিটা জেনে নিও, আর পারলে বসকে ক্ষমা করে দিও। কি আমাদের প্রথম দেখা থেকে শুরু করে ভালোবাসার প্রতিটি মুহূর্তের কথা এই ডায়েরিতে লেখা আছে, আর শেষ পাতায় লেখা আছে, লতা, আমি সুস্থ স্বাভাবিক জীবনে ফিরতে চাইলেও আর ফিরতে পারবো না। তুমি আমাকে আইনত শাস্তি দাও, কিন্তু বিশ্বাস করবে কিনা জানি না লতা, আমি পাপ করেছি পরিস্থিতির চাপে। তোমার কাছে শুধু ক্ষমাই চাইছি না, আমার পাপের প্রায়শ্চিত্ত করতে ফাঁসির সাজাও চাইছি। শুধু তোমার কাছে আমার একটা অনুরোধ, যদি আমার ফাঁসি হয় সেদিন তুমি আমার ফাঁসির মঞ্চের পাশে থেকো, তোমাকে দেখেই আমি যেন মরতে পারি, এতেই শান্তি। আর কিছুক্ষণের মধ্যেই চেতনা এই পথ দিয়ে হেঁটে আসবে। চেতনা আজ কথা বলতে পারছে, সত্যিই পারছে, কিন্তু লজ্জায় আমি তার সামনে যেতে পারিনি। শুধুমাত্র আমার জন্য আমিই চেতনাকে ভুল বুঝেছিলাম, তাই তো আর সবকিছু ছেড়ে আমি নতুন সাজে সেজেছি। আজ তাহলে তোমার ভুলটা ভাঙাতে পারলাম তো আশা, কিন্তু তবু আজ আমি তোমাকে স্ত্রী বলে গ্রহণ করব না। চেতনা আজ কথা বলতে পারছে, আর তাকেই আমি, ওই তো চেতনা আসছে। চেতনা, কি আবেগ, তুমি কেমন আছো আবেগ? ভালো, তুমি কেমন আছো? জানো আমি ভালো আছি, জানো এখন আমি কথা বলতে পারছি। এ কি আশা, তুই ওদিকে মুখ ঘুরে দাঁড়িয়ে আছিস কেন? ও বাবা, তুই আবার বিয়েও করেছিস? তুই তো বরটি কোথায়? তুমি তুমি আমাকে ছেড়ে আশাকে বিয়ে করে নিলে? কেনই বা করবে না? আজ যে আমি তোর সীতা, তুমি এভাবে আমাকে ঠকালে আবেগ। আমি তোমাকে বিশ্বাস করেছিলাম। বিশ্বাসের দাম কেউ কোনোদিন আগেও দেয়নি, এখনো দেয় না। তাই বাজারের সব জিনিসের দাম বেড়ে গেলেও দাম বাড়েনি বিশ্বাসের। আবেগ, ছি আবেগ, একজনকে ভালোবেসে বিপদের দিনে তার পাশে না দাঁড়িয়ে আশাকে বিয়ে করা তোমার মোটেও উচিত হয়নি। ভাগ্য আমার বোনটাকে ঠকিয়েছে, তুমিও ঠকালে আবেগ। মেয়েটা কথা বলতে না পারলেও সারাক্ষণ তোমার ছবি নিয়ে চোখের জল ফেলেছে, সেই ভালোবাসার দাম তুমি দিলে না। আপনারা সবাই আমার বাইরেটাই দেখলেন, ভিতরটা কেউ জানার চেষ্টা করলেন না। দয়া করে ওকে কেউ দোষ দেবেন না, সব দোষ আমার। আমিই চেতনাকে ভুল বুঝেছিলাম, আর আবেগকে আমি ফাঁসিয়েছি। তাই আমার নিজের ভুলের প্রায়শ্চিত্ত করতে আমি নিজেকে শেষ করে দেব। না শানা, এ কাজ তুমি করো না। আমরা তো সবাই মুক্ত বিহঙ্গের মতো হতে চাই, কিন্তু গোপন সুতোয় আটকে থাকে বিধাতার লাটাই। তাই ভাগ্য তো আমাদের মেনে নিতেই হবে। আবেগ না, তাই ভাগ্য আমি মানি না। ইচ্ছাকৃত ভাবে কেউ যদি ফাঁসতে চায় তার পরিণাম এরমই হওয়া উচিত। আমি চেতনাকে না, তুমি ভাবলে কি করে যে এর পরেও আমি তোমাকে মেনে নেব? চেতনা, তুমি যদি আমাকে ভালোবেসে থাকো তাহলে আমার কথা রাখতে তুমি আশাকেই মেনে নাও। চেতনা, চেতনা, তুই কি বলছিস বোন? আমি ঠিকই বলছি দাদা, আমি তো আর কোনোদিন কাউকে বিয়ে করতে পারবো না। কেন কেন পারবি না? আবেগ তোর সঙ্গে বেইমানি করলো। ওরে বোন, আমি তোর দাদা বলছি, আমি তোকে ভালো পাত্রের সঙ্গে বিয়ে দেবো। ওই আবেগের উপরে অভিমান করে কেন তুই তোর ভবিষ্যৎকে নষ্ট করবি? চেতনা, আমি তোমার অন্তরের যন্ত্রণাটা বুঝতে পারছি। তবে তুমি দেখো, যে পরের জন্য শুভকামনার প্রদীপ জ্বালায়, একদিন ঈশ্বরের আশীর্বাদ তাকে পথ দেখায়। কিন্তু আমার পথ যে শেষ প্রান্তে পৌঁছে গেছে, আমি যে আর বেশি দিন বাঁচবো না। চেতনা, তোমরা আমার থেকে যতই আড়াল করো না কেন, আমি আড়ি পেতে ডাক্তারের কথা শুনেছি। আমার গলার ইনফেকশন এমন জায়গায় পৌঁছে গেছে
যে আমি আর বেশি দিন বাঁচবো না। চেতনা, যন্ত্রণা যন্ত্রণা। আর চেতনার সামনে দাঁড়িয়ে ওকে সান্ত্বনা দেওয়ার মতো আমার কাছে কোনো ভাষা নেই। আর এই সব কিছুর জন্য দায়ী ওই বৃক্ষ। ওই বৃক্ষই লোক পাঠিয়ে আমার সর্বনাশ করেছে। ছি 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 ছি, আমি কি ভুল করেছি? কোনো চিন্তা নেই, আজ বৃক্ষর শাস্তি হবে। লতা, লতা দেবে ওকে কোর্টে শাস্তি। আশা, আবেগ, তোমরা তোমাদের অতীতের সম্পর্ক মন থেকে মুছে ফেলো। চেতনার কথা রাখতে তোমরা তোমাদের এই সম্পর্ক মেনে নাও। ঈশ্বরের কাছে প্রার্থনা করো চেতনার সুস্থতা। শয়তান বৃক্ষের শাস্তি ফাঁসি। ওই শয়তান বৃক্ষ আমার বোনের জীবনটা নষ্ট করে দিয়েছে, তাই আমি নিজের চোখে দেখতে চাই ওর ফাঁসি। আমরা সবাই যাব চেতনার সাথে। তাহলে চলো আমরা সবাই যাই কোর্টে। অর্ডার, অর্ডার। মাই লর্ড, বুনোদেবী কলেজের মাতৃ হত্যাকাণ্ডের দায়ে এই আদালতে যে বাস্তবে ফাঁসি হয়েছিল, সেই হত্যাকাণ্ডের পিছনে রয়ে গিয়েছিল এক বড় রহস্য, যা আমার এবং আদালতের চোখে ধরা পড়েনি। কারণ সেদিন চেতনাকে ধর্ষণ করে তাকে ভয় দেখিয়ে তার মুখ বন্ধ করে রাখতে বাধ্য করা হয়েছিল। এমনকি তার গলা টিপে তাকে মেরে ফেলার চেষ্টা করা হয়েছিল। সেই ভয়ে বাস্তবের ফাঁসির দিন চেতনা বাকশক্তি হারায়। ডাক্তারের চিকিৎসায় আজ চেতনা কথা বলছে, তাই এই আদালতে চেতনাকে সেদিনের সত্য ঘটনা বলার জন্য অনুমতি চাইছি মাই লর্ড। প্রসিড। সাক্ষী চেতনা দেবী হাজির। পবিত্র গীতা স্পর্শ করে বলুন, যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। সেদিন যে কথাটা ভয়ে বলতে পারেননি, আজ নির্ভয়ে সেই সত্যিটা বলুন। হ্যাঁ ধর্মাবতার, ওই দিন ওই বৃক্ষদায়ী মহিলাকে খুন করেছিল, আর আমি চিৎকার করতে ও আমার উপর চড়াও হয়, আর আমাকে আমার পরিবারকে প্রাণে মেরে ফেলার ভয় দেখায়। তাই আমি ভয়ে বাস্তবের নাম বলেছি ধর্মাবতার। বৃক্ষবাবু, আপনার উকিল? আমার কোনো উকিল নেই ধর্মাবতার, আমি নিজেই সব বলতে চাই। তাহলে চেতনা দেবী যা বলছে তা সত্য? হ্যাঁ ধর্মাবতার, ও যা বলছে সব সত্যি। আমি পাপ করেছি ধর্মাবতার, আপনি আমাকে ফাঁসির হুকুম দিন ধর্মাবতার। এমন জঘন্যতম কাজ করলেন কেন? কি হলো, উত্তর দিন। নীরব কেন? আচ্ছা ম্যাডাম, এই নীরবতার কারণটা কি বলতে পারেন? কারণ শুনলে আমার মতো আপনিও শিউরে উঠবেন মাই লর্ড। কারণ এই কেসের দুজন আসামি 100 পাওয়া ছাত্র, অথচ কেন খুন করলো শুনলে আপনি চমকে উঠবেন। আপনি তো জানেন ধর্মাবতার, আমি ন্যায় নিষ্ঠা আদর্শ নিয়ে প্রতিটি কেসের সওয়াল করেছি। বাস্তবে নীরবতা আমায় ব্যথিত করে, তাই আসল সত্য জানার জন্য আমি চিকিৎসা করিয়ে চেতনাকে সুস্থ করে সমস্ত সত্যি কথা জানতে পারি। আসল সত্যটা কি? মাই লর্ড, সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী পরকীয়া বৈধ, কিন্তু যদি প্রাপ্তবয়স্ক ছেলে স্কুল কলেজ বা কাজের জায়গায় কোনো বাবা মা পরকীয়ায় লিপ্ত হয়ে সেখানে ঘোরাঘুরি করে, তাহলে সেই ছেলেরা কি কলেজে মাথা উঁচু করে বাঁচতে পারবে? সেদিন 15 আগস্ট কলেজ অনুষ্ঠানে এরকমই একটা ঘটনা ঘটেছিল মাই লর্ড। ওই দিন ওই অনুষ্ঠানে বৃক্ষর বাবা এবং বাস্তবের মা উপস্থিত ছিলেন। ততক্ষণে ওনাদের অবৈধ সম্পর্কের গোপন ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে যায়, আর সেই ছবি বাস্তব মোবাইলে দেখে এবং মায়ের কুকীর্তির কথা জানতে পারে। সেই অসম্মানের গ্লানি সহ্য করতে না পেরে বাস্তব সুইসাইড অ্যাটেম্প করে, কিন্তু সেই মুহূর্তে বৃক্ষ সেখানে পৌঁছে যাওয়ায় বাস্তবকে আত্মহত্যার হাত থেকে বাঁচায়। কিন্তু তার পরক্ষণেই বৃক্ষ বাস্তবের সামনে বাস্তবের দুশ্চরিত্রা মাকে খুন করে, আর সেই দৃশ্য চেতনা দেখে ফেলায়। বৃক্ষ চেতনাকে ভয় দেখায় এবং ধর্ষণ করে। বাস্তবের মা যে দুশ্চরিত্রা, তার কি কোনো প্রমাণ আপনার কাছে আছে? এ ব্যাপারে বুনোদেবী কলেজের প্রফেসর অরণ্য বাবুকে কিছু বলার অনুমতি চাইছি মাই লর্ড। অনুমতি দেয়া হলো, আপনি যেতে পারেন। সাক্ষী অরণ্য বাবু হাজির। পবিত্র গীতা স্পর্শ করে বলুন, যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। ধর্মাবতার, আমার মা ছিলেন সত্যি দুশ্চরিত্রা, তাই পরপুরুষের সঙ্গে অবৈধ সম্পর্কে লিপ্ত হওয়ার জন্যই আমার বাবা বিষ খেয়ে আত্মহত্যা করেন। মাই লর্ড, সেদিন ফেসবুকে যে গোপন ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে যায়, এই তার প্রমাণ। এরা হলেন বৃক্ষর বাবা এবং বাস্তবের মা। কিন্তু সেদিন এই হত্যাকাণ্ডে বাস্তব যুক্ত থাকায় বাস্তবের ফাঁসি হয়েছে, অথচ এই হত্যাকাণ্ডের মূল নায়ক এই বৃক্ষ।
চেতনার ভবিষ্যৎ নষ্ট করে দেওয়ার মূল নায়ক এই বৃক্ষ। এই বৃক্ষর ফাঁসির আবেদন করছে মাই লর্ড, আপনি ওকে ফাঁসি দিন। এ কি আপনি কাঁদছেন? মানবিক যন্ত্রণায় মাই লর্ড। এ প্রশ্নের উত্তর বড় যন্ত্রণার। এ প্রশ্ন শুধু আমার একার নয়, হাজার হাজার অগণিত জনতার প্রশ্ন। মাই লর্ড, কোনো মা যদি তার শিশু সন্তানকে মাতৃদুগ্ধ পান না করায়, আইন কি পারবে জোর করে তাকে মাতৃদুগ্ধ পান করাতে? ডিভোর্স আইনসম্মত মাই লর্ড, কিন্তু ডিভোর্সের পর নাবালক শিশুর প্রতি যদি বাবা মা দায়িত্ব কর্তব্য পালন না করে, সেই নাবালক শিশু কি পারবে আদালতে এসে বাবা মার বিরুদ্ধে কেস করতে? অথচ আমরা সন্তানের হাতে মা খুন হতে দেখলে আটকে উঠি। কিন্তু কত মা যে সন্তানদের মাতৃদুগ্ধ পান করায় না, তার জন্য আমরা কিচ্ছু বলি না। মাই লর্ড, সন্তানকে যদি মাতৃদুগ্ধ পান না করানো হয়, সেই সন্তান কেমন করে স্নেহ সম্পর্কের মূল্য দেবে? ইওর অনার, আমরা সমাজ বিরোধী ক্রিমিনাল দেখলে আটকে উঠি, কিন্তু কত ডিভোর্সি বাবা মা যে সন্তানদের প্রতি দায়িত্ব কর্তব্য পালন করে না, তার জন্য আমরা কিচ্ছু বলি না। আর তার জন্য গড়ে উঠেছে বৃক্ষ। তল্লাশি করলে সমাজে হাজার হাজার বৃক্ষ পাওয়া যাবে বাস্তবের মতো সন্তান। একবার চোখ বন্ধ করে ভালো করে ভাবুন মাই লর্ড, কিভাবে ডিভোর্স বাড়ছে, কিভাবে পরকীয়ায় লিপ্ত হয়ে ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে এই দেশ। আর তার ফলস্বরূপ বাস্তবের মতো কত সন্তান সুইসাইড অ্যাটেম্প করছে। একবার এটাকে ভালো করে তলিয়ে দেখবেন মাই লর্ড। আপনার কথাটা যথাযথ যুক্তিযুক্ত। বৃক্ষবাবু যে জঘন্যতম অপরাধ করেছে তা সমাজের বুকে দৃষ্টান্তমূলক। তাই আসামে বৃক্ষবাবুর স্বীকারোক্তিতেই আমি আসামে বৃক্ষবাবুকে ভারতীয় দণ্ডবিধি 302, 376 ধারা অনুযায়ী ফাঁসির দণ্ডে দণ্ডিত করিলাম। টু বি হ্যাং টিল ডেথ। আজ আমার খুব ভালো লাগছে ধর্মাবতার। এই পৃথিবীতে বেঁচে থাকার কোনো ইচ্ছেই আমার নেই। কি হবে বেঁচে থেকে জানেন ধর্মাবতার? আবার যখন 3 বছর বয়স, আমার বাবা মা আমাকে রাস্তায় ফেলে চলে গেল। সমাজের ঘৃণা, অবজ্ঞা, লাঞ্ছনা, গঞ্জনা নিয়েই আমি মানুষ হয়েছি। এসব কিছু আমি ভুলেও গিয়েছিলাম শুধুমাত্র লতাকে ভালোবেসে। সেই লতাই আজ যখন আবার ফাঁসি চাইছে, আমার বেঁচে থাকার কোনো ইচ্ছেই নেই ধর্মাবতার। আজ আমার কোনো কষ্ট হচ্ছে না ধর্মাবতার, বরং ভালো লাগছে এই ভেবে লতা আমার অতীতটা জেনেছে। আমি জানি ও মুখে কিছু না বললেও অন্তর থেকে আমাকে ক্ষমাও করেছে। আপনার কাছে শুধু আমার একটা অনুরোধ ধর্মাবতার, শুনেছি ফাঁসির আসামির শেষ ইচ্ছে পূরণ করা হয়। আমার শেষ ইচ্ছা আপনি পূরণ করবেন ধর্মাবতার। বলুন আপনার কি শেষ ইচ্ছা? ফাঁসির আগে লতার স্মৃতিতে সিঁদুর পরিয়ে ওকে বিয়ে করতে চাই। না না ধর্মপতার না, ওদের বিয়ে দেবেন না, তাহলে যে পৃথিবী হবে পাপে পূর্ণ, ধ্বংস হয়ে যাবে স্নেহ সম্পর্কের বন্ধন। দোহাই ধর্মাবতার, এরকম ঘটনা আপনি ঘটাবেন না। আপনাদের পরিচয়? আমি একজন পাপী ধর্মাবতার, হতভাগ্য ওদের বাবা। আর আমি ওদের মা। ওরা আমাদেরই সন্তান, ওরা 2 ভাই বোন। আরে লতা, ডিভোর্সের পর অভিমানে তোর বাবা মৃত এই পরিচয় দিয়ে তোকে মানুষের মতো মানুষ করার জন্য
মনে থেকে নাম পাল্টে নাম রেখেছিলাম লতা। বলুন বলুন ধর্মাবতার, এ কোন সভ্যতা? আদিম যুগের নগ্নতাও নয়, মধ্যযুগের বর্বরতাও নয়, এ কোন বর্তমান যুগের নির্মম বাস্তবতা? আদালতে দাঁড়িয়ে জানতে চাই আমি বন পলাশের মাধবী লতা। বলুন বলুন ধর্মাবতার, আমার এই জজ সাহেব একটা ডাক্তার দেখুন প্লিজ। একটা ডাক্তার ডাকুন। I am sorry, she is no more. মাননীয় দর্শকবৃন্দ, আজ মাধবীলতা সকলের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়ে গেল সন্তানদের প্রতি বাবা মার কর্তব্য কি হওয়া উচিত, দেশকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে আমাদের কি করা উচিত। লতা মারা গেলেও মাধবীলতা আমাদের সকলের হৃদয়ে বেঁচে থাকবে। তাই আজ থেকে সন্তান থাকতে যদি কেউ ডিভোর্স পরকীয়া সিদ্ধান্ত নেন, তাকে একবার হলেও মাধবীলতার কথা ভাবতে হবে। তাই আমাদের সকলের হৃদয়ে বেঁচে থাক বন পলাশী মাধবীলতা।